নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। শুরু করার আগে আবার বলে দিই, আমাদের মতামত সন্ধ্যেবেলায় 7টা, 7:30, 6:30 এই নাগাদ আমাদের আপলোড করা হয়। আর সকালবেলায় 8টার সময় আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন পলিটিক্স। বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করুন, তাহলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, প্রত্যেকটা অনুষ্ঠান দেখতে পাবেন। অনুষ্ঠান দেখুন, মতামত দিন, আর কোন বিষয়ে আলোচনা চাইছেন সেটাও জানাবেন। ফিরে আসছি আজকের অনুষ্ঠানে। আজকের শীর্ষক বাবরি মসজিদ, দীঘাধাম, রাম মন্দির, রাজনীতি। মুর্শিদাবাদের হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করবেন। ওদিকে খোদ অযোধ্যায় বাবরি মসজিদের জন্য সুপ্রিম কোর্টের দেওয়া বিরাট জমি সুনসান, সেখানে গরু চড়ছে। এদিকে দীঘাতে জগন্নাথ দেবের মন্দির করার পরে উত্তরবঙ্গে মহাকাল মন্দির, দক্ষিণে দুর্গা অঙ্গন ইত্যাদির কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর বিজেপি তো আছেই, তাদের কর্মসূচি নিয়ে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ রোজ ইত্যাদি এসব চলছে। বাম নেতারা কখনো কপালে তিলক কাটছেন, কালী পুজো উদ্বোধনে যাচ্ছেন, কখনো সুবহান আল্লাহ বলে ব্রিগেডে ভাইজানকে আলিঙ্গন করছেন। ধর্ম আজ রাজনীতির অ্যাক্সেস, মূল কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। এইখানেই সফল আরএসএস বিজেপির কর্মসূচি। মন্দির মসজিদ নিয়ে লড়াই ভারতে নতুন কিছু নয়, বিতর্কও নতুন কিছু নয়। হিন্দু ধর্মে মূর্তি পুজো তো সেই অর্থে খুব নতুন কিছু একটা ব্যাপার নয়, ছিলই না। রামায়ণ, মহাভারত, পুরাণে অসংখ্যবার যজ্ঞের কথা আছে, আর সেখানে ভগবানেরা নিজেরাই হাজির। কাজেই মূর্তি বা মন্দিরের কোনো প্রশ্নই নেই। যজ্ঞ হতো যে কোনো জায়গায়, আলাদা আলাদা জায়গায়, যোগ্য অনুযায়ী যোগ্যস্থান বেছে নেওয়া হতো। মূর্তি প্রথম আনলেন বৌদ্ধরা, গান্ধার এখনকার কান্দাহারে আর মধ্য ভারতের মথুরাতে। দু জায়গাতেই দুই আলাদা আলাদা শৈলী, কিন্তু বৌদ্ধদের তৈরি করা মূর্তি। সেই মূর্তি পছন্দ করেনি ইসলাম ধর্মের মানুষজন। হ্যাঁ, বৌদ্ধদের বুদ্ধ মূর্তি থেকেই বুত কথাটার জন্ম, বুতপরস, মূর্তি পূজারী কথাটার জন্ম। বৌদ্ধরা প্রথম মঠ তৈরি করে, হিন্দুদের তা ছিল না। বহুকাল পরে শঙ্করাচার্য ইত্যাদিরা এবং আরো পরে আধুনিক ভারতে বিবেকানন্দ এই মঠের ধারণাকে মিলিয়ে দেন হিন্দু ধর্মের সঙ্গে। তো সেই মন্দির ভাঙা, বৌদ্ধ মঠ ভাঙা, এমনকি মসজিদ ভাঙা, লুট করা, মূর্তি ভাঙা, আর উল্টো দিকে মন্দির তৈরি, মসজিদ স্থাপন ইত্যাদি নিয়ে ভর্তি আমাদের মধ্যযুগের ইতিহাস। ভারতের দক্ষিণে চোল রাজা থেকে শুরু করে উত্তরে মৌর্য, পরবর্তীতে নবাবী, সুলতানি আমল থেকে শুরু করে মোগল বা ব্রিটিশ আমল জুড়ে এই মন্দির মসজিদ বিতর্ক নতুন কিছু নয়। যে যার মতন করে ভেঙেছেন। শৈবরা শাক্তদের ভেঙেছেন, শাক্তরা বৈষ্ণবদের ভেঙেছেন, বৈষ্ণবরা আরেকজনের মানে ভাঙাভাঙিটা নতুন কিছু নয়। বিবেকানন্দ তো নিজেই বলেছিলেন পুরীর জগন্নাথ দেবের মন্দির আসলে বৌদ্ধদের মন্দির ছিল। কে ভেঙেছে? হিন্দুরাই ভেঙেছিল। এই ভাঙাভাঙি মধ্যযুগে নতুন কিছু ছিল না। স্বাধীনতার পরে অযোধ্যা বাবরি মসজিদ ঝামেলা আবার মাথা ছাড়া দেয়। রামলালার মূর্তি বসিয়ে আসা হয় মসজিদের ভেতরে। এটা একটা পরিকল্পনা, একটা ষড়যন্ত্র ছিল। কিন্তু তখনও সেই ঝামেলা কেবলমাত্রই অযোধ্যা বা বলা ভালো ফয়জাবাদের মধ্যে সীমাবদ্ধ ছিল। জাতীয় স্তরে বিতর্ক শুরু হলো সোমনাথ মন্দির আবার তৈরি করা নিয়ে। একটু ইতিহাস চর্চা করা যাক। সোমনাথ মন্দির গুজরাটের। আমরা সবাই জানি যে সে মন্দির অন্তত 3বার লুট করা হয়েছে, বড় রকমের। 3বার এই মন্দির ভাঙা হয়েছে। প্রচুর সোনা ছিল যা নিয়ে গেছে লুটেরারা, এবং এই লুটেরাদের মধ্যে মোগল, উজবেক, পারস্যের মুসলমান শাসকেরা ছিলেন, এমনকি ব্রিটিশরাও ছিলেন। প্রাচীন এই মন্দির তৈরি হয়েছিল কাঠ দিয়ে, যে মন্দিরের কণা মাত্র আজ অবশিষ্ট নেই। ইনফ্যাক্ট কোথায় সেই মন্দির প্রথম ছিল সেটাও জানা নেই। দেশ স্বাধীন হওয়ার পরেই এই মন্দির পুনর্নির্মাণের কথা ওঠে। ভাবুন, ওই গুজরাট থেকেই এর জন্ম। সদ্য দেশ ভাগ হয়েছে, বিরাট সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে গেছে। দাঙ্গার ক্ষত তখনও শুকোয়নি। প্রধানমন্ত্রী নেহেরুর কাছে প্রথম কাজ ছিল এই উদ্বাস্তু সমস্যা মিটিয়ে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক ঐক্য প্রতিষ্ঠা করা, এবং অবশ্যই দেশের শিল্প, বিদ্যুৎ, ইস্পাত ক্ষেত্রের অগ্রগতি চাই। তখন একটা কথা খুব প্রচলিত ছিল, ইস্পাত যোগ বিদ্যুৎ হলো সমাজতন্ত্র। এবং সেই কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব বিতর্ককে এড়িয়ে দেশের এই শিল্প কাঠামো গড়ে তোলার জন্য
তার মন্ত্রিসভায় তিনি শ্যামাপ্রসাদ মুখার্জিকেও রেখেছিলেন, আবার VK কৃষ্ণ মেননের মতো রাশিয়াপন্থী কমিউনিস্ট ছাপ মারা নেতাকেও রেখেছিলেন। নিজের সেকুলার চিন্তা ভাবনাকেও কিন্তু কখনো গোপন করেননি কোনোদিন। আবার হিন্দুত্ববাদের যে ফল্গুধারা এমনকি কংগ্রেসের মধ্যেও বইছিল, তার বিরাট বিরোধিতাও করেননি, এটাও ঘটনা। ঠিক সেরকম সময়ে ক্যাবিনেটে সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের প্রস্তাব এলো। পণ্ডিত নেহরু সাহেব বলে দিয়েছিলেন পাবলিক মানি মানে সরকারের টাকায় কাজ করা যাবে না। গান্ধীজি তখনও বেঁচে। তো ক্যাবিনেট মন্ত্রীরা বল্লভভাই প্যাটেল, KM মুন্সি, যিনি নেহরু মন্ত্রিসভার খাদ্য কৃষি দপ্তরের মন্ত্রী ছিলেন, বড় ক্যাবিনেট মন্ত্রী, এবং আরো কয়েকজন মিলে চলে গেলেন গান্ধীজির কাছে যে নেহরু এরকম কথা বলছেন। মোহনদাস করমচাঁদ গান্ধী গুজরাটের মানুষ, সোমনাথ মন্দিরে গুজরাটের ভারবেলের কাছে তার জায়গা, আর তার উপরে তিনি নিষ্ঠাবান হিন্দু। তিনি সব শুনে কিন্তু বলেছিলেন যে সোমনাথ মন্দির পুনর্নির্মাণ অত্যন্ত ভালো প্রস্তাব, কিন্তু লেট দ্য পিপল অ্যান্ড নট দ্য গভর্নমেন্ট বিয়ার দ্য এক্সপেন্ডিচার। মানুষ টাকা দিক, সরকার এই খরচের বোঝা যেন না বহন করে। তো প্যাটেলরা জানতেন গান্ধীজির উপরে কথা বলা অসম্ভব, তারা হিন্দু, ধনী, এমনকি বিদেশে থাকেন, তাদের থেকে পয়সা তোলা শুরু করলেন। এরই মধ্যে কাশ্মীরের সমস্যাও চলছে, সেখানে ব্যস্ত ছিলেন প্যাটেল, এবং তিনি মারা যাচ্ছেন ডিসেম্বর 1950-এ। এবার এই মন্দির পুনর্নির্মাণের দায়িত্ব নিচ্ছেন KM মুন্সি। জওহরলাল তাকে চিঠি লিখে জানান যে এই কাজ তিনি সমর্থন করছেন না। I do not like your trying to restore সোমনাথ, it is Hindu revivalism। নেহরু এই কাজকে হিন্দুত্ব জাগরণের চেষ্টা বলে মনে করতেন। এদিকে KM মুন্সিও ছেড়ে দেওয়ার পাত্র নন। তিনি জবাবে নেহরুকে যা লিখলেন সেটা তার বই পিলগ্রিমেজ টু ফ্রিডমে আছে। তিনি লিখছেন, yesterday you referred to Hindu revivalism. You pointedly referred to me in the cabinet as connected with Somnath. I'm glad you did so, for I do not want to keep back any part of my views or activities. I can assure you that the collective subconsciousness of India today is happier with the scheme of reconstruction of Somnath than with many other things that we have done and are doing. আপনি কি হিন্দু জাগরণ বলছেন? আমি মনে করি যা আমরা করছি বা যা করেছি তা এক জাতীয় চেতনার জাগরণ, যাতে মানুষ আনন্দিত, এবং আমি আমার মতো লুকিয়েও রাখছি না, আমি আমার মত লুকিয়েও রাখছি না। কংগ্রেসের অত বড় নেতা হিন্দু মন্দিরের পুনর্নির্মাণকে জাতীয় চেতনার জাগরণ বলেছিলেন। অর্থাৎ সেদিনও আপাত ধর্মনিরপেক্ষতার মধ্যেই সাম্প্রদায়িক চেহারাটা তো ভালো রকম ভাবেই ছিল। হ্যাঁ, তাদের অত জোর ছিল না। KM মুন্সির নেতৃত্বে সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের কাজ চলল। মজার কথা দেখুন, নেহরু বিরোধিতা করছেন প্রকাশ্যে, কিন্তু এমনও নয় যে KM মুন্সিকে মন্ত্রিত্ব ছাড়তে হচ্ছে। নেহরুর গণতান্ত্রিক সেকুলার মূল্যবোধ কোন মাপের ছিল ভাবুন, এবং সেই সময়কার যে গণতান্ত্রিক মূল্যবোধ সেটাও ভাবুন। উনিও বিতর্ক করছেন, উনিও চিঠি লিখছেন, সেগুলো প্রকাশ হচ্ছে, সেগুলো মিডিয়াতে যাচ্ছে, কিন্তু দুজনেই ক্যাবিনেটে রয়েছে। এরপর সোমনাথ মন্দির তৈরি হলো। মুন্সি তৎকালীন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদকে এই মন্দিরের উদ্বোধনের জন্য ডাকলেন। নেহরু তার অসন্তোষ প্রকাশ্যেই ব্যক্ত করেছিলেন। তিনি রাজেন্দ্র প্রসাদকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে অনুরোধ করলেন। I confess I do not like the idea of your associating yourself with the spectacular opening of Somnath temple. This is not merely visiting a temple, but rather participating in a significant function which unfortunately has a number of implications. তিনি বললেন, এটা তোকে বলে একটা মন্দিরে যাওয়া নয়, এর আরো সুদূর প্রসারী প্রভাব রয়েছে, যে কথা ভেবে এই বর্ণময় মন্দির উদ্ঘাটন সমারোহ থেকে আপনার দূরে সরে থাকাটা উচিত বলে আমি মনে করি। এরপরেও রাজেন্দ্র প্রসাদ তার কথা শোনেননি। তিনি মন্দির উদ্বোধন অনুষ্ঠানে গিয়েছিলেন। তখনকার সময়ে সে এক বর্ণময় সমারোহ তিনি উদ্বোধন করেন সোমনাথ মন্দির 2রা মে 1951। যখন জানা গেল যে সোমনাথ মন্দির রাষ্ট্রপতি উদ্বোধন করবেনই, তিনি পরিষ্কার বলে দিলেন, I believe in my religion and cannot cut myself away from it. আমি আমার ধর্মে বিশ্বাস করি এবং তার থেকে আমি সরে আসতে পারবো না। তখন নেহরু প্রত্যেক মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে জানালেন, it should be clearly understood that this function is not governmental and the government of India has nothing to do with it. We must not do anything that comes in the way of our state being secular. This is the basis of constitution, and governments therefore should refrain from any associating themselves with anything that tends to affect the secular character of the state.
পরিষ্কার জানালেন যে এই অনুষ্ঠান কোনোভাবেই সরকারি নয়, অতএব তিনি নির্দেশ দিচ্ছেন যে এমন কিছু না করা হয় যাতে দেশের সাম্প্রদায়িক সৌভ্রাতৃত্বের ক্ষতি হয়। নেহরুর মৃত্যুর পরেও এই মন্দির মসজিদ বিতর্ক ইত্যাদি মাঠের বাইরে সাইড লাইনে ছিল, মানে এগুলো এক ধরনের একাডেমিক লড়াই, একাডেমিক ডিসকাশন ছিল। সাধারণ মানুষের কাছে তখন আরো অনেক সমস্যা, সেই সমস্যায় তারা জর্জরিত, তাদেরকে সেই দিকে সেখানেও কাজ চলছিল। কাজে এগুলো একটা ওপরের স্তরে এই লড়াইটা ছিল, এবং আমি বলতেই পারি যে এটা মাঠের বাইরে সাইড লাইনে ছিল। কিন্তু কংগ্রেসের তরফে এক ধরনের অ্যাপিজমেন্ট, সংখ্যালঘুদের জন্য তোষণের ব্যাপার ছিল, আর মুসলমান মানুষজন কংগ্রেসকে ভরসা করতেন। এসব খুব দ্রুত ভাঙতে থাকে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে। শাহবানু মামলার সময়ে কংগ্রেসের নির্লজ্জ তোষামোদ, আর ঠিক তার উল্টো দিকে আরএসএস বিজেপি রাম মন্দির ইস্যু দখল নেয় ভারতীয় রাজনীতির মাঝমাঠ। হ্যাঁ, তারপর থেকে ভারতের রাজনীতিতে প্রত্যেক দল কম বেশি ওই ধর্মকে ব্যবহার করেছে। বামপন্থীদের, কমিউনিস্টদের দাবি করার কথা ছিল এক যুক্তিযুক্ত ইউনিফর্ম সিভিল কোড, একটা দেশে একটা নিয়ম। তারা পিছিয়ে গেছেন। কংগ্রেস এই দাবি তুলেছিল, তারাও পিছিয়ে গেছেন। জনসংঘ এই দাবির বিরোধিতা করেছিল, তারা এখন সেটাকেই ব্যবহার করতে চান। 3 তালাক বিল নিয়ে ধরি মাছ নাচুই পানি গোছের একটা মনোভাব ধর্মনিরপেক্ষ শক্তিগুলোর নৈতিক অবস্থাকে চ্যালেঞ্জ করে। সারা দেশ জুড়ে এক সাম্প্রদায়িক শক্তির উত্থানের পরে ধর্মনিরপেক্ষ শক্তিগুলো বেশিরভাগ মনে করছে যে একটা সফট হিন্দুত্বের আবরণ না থাকলে হিন্দু মানুষজনের একটা ছোট বা সামান্যতম অংশ আর তাদের সঙ্গে থাকবেন না। কাজেই রাহুল গান্ধী অনুভস্ত হাতে নতুন পইতে পরে দুধ ঢালছেন শিবলিঙ্গে, কেজরিওয়াল হনুমান চালিসা মুখস্থ পড়ে শোনাচ্ছেন, আর দিদিমণি মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে চণ্ডীপাঠ করছেন। কিন্তু এই সফট হিন্দুত্ব দিয়ে তো বিজেপিকে আটকানো যাবে না, সম্ভব নয়। এই সফট হিন্দুত্ব একটা সময়ের পরে তারপরের ধাপে উঠতে চাইবে, উঠবেই। অন্যদিকে দেশের মূলধারার বিরোধীদেরও এই হিন্দুত্বর উল্টো দিকে জন্ম দেবে পাল্টা এক ইসলামিক মৌলবাদের। কোন পীরজাদা থেকে লন্ডনের ব্যারিস্টার আসাউদ্দিন ওয়েসি কিংবা মুর্শিদাবাদের হুমায়ুন কবির নামবে মাঠে। এই প্রশ্ন তো তারা করবেই যে আপনি যদি দীঘাধাম করেন, মহাকাল মন্দির করেন, দুর্গা অঙ্গন করেন, তাহলে আমি কেন বাবরি মসজিদ, আওরঙ্গজেবের মাজার করব না? এই লড়াই এক তীব্র উচ্চতায় গেলে গরিষ্ঠাংশ হিন্দুদের 80, 85, 90% এক কাট্টা হবে। এটাই তো বিজেপির গ্র্যান্ড প্ল্যান, এটাই তো তারা চায়। বিরোধীরা কি সেই কাজে আরএসএস বিজেপির বিরুদ্ধে দাঁড়াবে না পক্ষে থাকবে, তা তো তাদের ঠিক করতে হবে। আমি একই সঙ্গে রবীন্দ্রনাথ, নজরুল, বিদ্যাসাগর, রামমোহন, বিবেকানন্দের কথা বলবো, সর্বধর্ম সমন্বয়ের কথা বলবো, আর রাষ্ট্রের পয়সাতে, রাজ্যের রেভিনিউ থেকে মন্দির আর দুর্গাঙ্গন তৈরি করে কোন রাজনীতি করব? এটা কোন ধরনের রাজনীতি? হ্যাঁ, এই রাজনীতি সম্ভবত কিছুদিনের জন্য কাজ করবে, কিন্তু ধীরে ধীরে পাল্টা মৌলবাদ জন্ম নেবে, আর তখন মানুষ ওই হিন্দুত্ববাদের কট্টর অবস্থানকে বেছে নেবে। সফট হিন্দুত্ব এক ভয়ঙ্কর অবস্থান। ঠিক যেমন আমাদের দেশে এক নাস্তিক ধর্মবিহীন অবস্থানও খুব কাজের নয়। ব্যক্তি হিসেবে আপনি ধর্মবিহীন হতেই পারেন, ধর্মীয় আচার অনুষ্ঠান নাও থাকতে পারেন, কিন্তু সমষ্টির ধর্ম অবস্থানকে অগ্রাহ্য করে নয়, হেয় করে তো নয়। এই উত্তাল সময়ে বিজেপি আরএসএস এর বিশাল সংগঠন আর পার্লামেন্টারি পলিটিক্স, সংসদীয় রাজনীতিতে বিরাট ক্ষমতার সময়ে কেউ জ্যোতি বসুর দাঙ্গাবাজ দেখলেই গুলি করুন, সেনাবাহিনী নামান ইত্যাদি পুরনো কোটেশন নিয়ে ইতিউতি কিছু মন্তব্য করছেন। ভুলে গেছেন যে এই জ্যোতি বসু এই বাংলাতেই ওই দাঙ্গাবাজদের পান্ডা আদবানির রথকে থামাননি। সেদিন গড়িয়াহাটের মোড়ে আজিজুল হক সমেত কিছু মানুষের কালো পতাকা দেখানোর, হ্যাঁ আমিও ছিলাম সেই কর্মসূচিতে, সেই কর্মসূচিকে পুলিশ দিয়ে সামলেছিলেন। আজ প্রেক্ষিত বদলে গেছে। মিলিটারি আর গুলি চালিয়ে এই অবস্থাকে আরো জটিল করা ছাড়া কোনো লাভ হবে না। পথ একসঙ্গে সর্বধর্ম সমন্বয়ের কথা বলা, সম্প্রীতির কথা বলা। কাজেই মমতা যখন সর্বধর্ম সমন্বয়ের ডাক দেন, তখন তিনি সঠিকভাবে হিন্দু মৌলবাদী বলুন আর ইসলামিক মৌলবাদী বলুন, কারোর পক্ষেই সেই অবস্থানের বিরুদ্ধে অন্তত এই বাংলাতে দাঁড়ানো সম্ভব নয়। সর্বধর্ম সমন্বয় এমন এক অবস্থা যা কোনো ধর্মের মৌলবাদকে প্রশ্রয় দেয় না, কিন্তু সেই অবস্থানকে হজম হচ্ছে না তৃণমূল কংগ্রেসের, তার নেত্রীর। সেখান থেকে সরে এসে এক সফট হিন্দুত্বকে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করলে কিন্তু বিপদ আছে। এখনো জল হাঁটু বরাবর, তা মাথা ছোঁয়ার আগে দেশের বিরোধীরা, এই রাজ্যের ধর্মনিরপেক্ষ শক্তি তৃণমূল, বাম, কংগ্রেস নিজেদের অবস্থান ঠিক করে নিন। দেশের মানুষের বাঁচার লড়াই, খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষার লড়াই, তার পাশেই রাখুন এক সর্বধর্ম সমন্বয়ের আস্থা। সেটাই পথ, সেই পথেই বিজেপি আরএসএস এর ষড়যন্ত্রকে রুখে দেওয়া যাবে। ভাবুন,
ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।